হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সকলকে স্বাগত জানাই বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। ঠিক বিকেল 5টা, আজ মঙ্গলবার, এবং তোমরা সকলেই জানো যে প্রতি মঙ্গলবার বিকেল 5টায় তোমাদের সঙ্গে আমি থাকি ক্লাসে স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে, যেখানে আমরা স্ট্যাটিক জিকের রিভিশন সেশন করে থাকি বা রিভিশন ক্লাস করে থাকি। মানে আমরা যা যা টপিক পড়েছি এতদিন পর্যন্ত সেই সমস্ত টপিকের ওপর ভিত্তি করে একটা মিক্সড আপ বলতে পারো, একটা মিক্সড কম্বো, মানে একটা কম্বো বলতে পারো, সেটাই হচ্ছে এই স্ট্যাটিক জিকের কমপ্লিট রিভিশনে। ঠিক আছে, যার নাম তোমাদের জন্য রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র রাখা হয়েছে এই কারণের জন্য। তো যেটা প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা, সেটা এসএসসি, রেলওয়েজ, আমাদের ডাব্লিউবিপিএসসির এক্সামিনেশন, এবং তোমরা যদি আদার স্টেটের পরীক্ষা দিতে যাও তাহলে সেখানেও কিন্তু এই স্ট্যাটিক জিকের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো চলো আর ডিলে করছি না, শুরু করে দিচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যারা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি আমাদের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন করে কিন্তু দেওয়া রয়েছে। তো সকলে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করে ফেলো। এবং আগামীকাল কিন্তু তোমাদের যে এক্সামিনেশন বা যে মক টেস্ট তোমাদের আমি নিয়েছি, সেই মক টেস্টের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাবলিশ করব, যেখানে আমরা টপ 15 বা টপ 20 আমরা ডিসক্লোজ করব। ঠিক আছে, তো যারা যারা এখনো পর্যন্ত তোমরা মক টেস্টটি দাওনি, সেই টেস্টটা কিন্তু দিয়ে দিও। টেস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে, দেখবে লেখা আছে মিনি মক টেস্ট 2, তার তলায় আমাদের মক টেস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে সকলে তোমরা মক টেস্টে কিন্তু দিয়ে দিও, এবং যার ডিউরেশন সেটা আজ রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, চলো যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক শেয়ার করোনি, তো জলদি করে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে ফেলো। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে। ড্যাশ ইজ দ্য ফাউন্ডার অফ ন্যাশনাল অর্কেস্ট্রা অফ ইন্ডিয়া। ভারতের জাতীয় অর্কেস্ট্রার প্রতিষ্ঠাতা। উদয় শঙ্কর, আনন্দ শঙ্কর, অনুষ্কা শঙ্কর না রবি শঙ্কর। প্রশ্নে বলা হয়েছে যে ভারতের জাতীয় অর্কেস্ট্রার প্রতিষ্ঠাতা কে? কি হবে? উদয় শঙ্কর, আনন্দ শঙ্কর, অনুষ্কা শঙ্কর না রবি শঙ্কর? সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসার করতে একদমই ভুলো না। কারেক্ট আনসার শুড বি অপশন নাম্বার ডি, দ্যাট ইজ রবি শঙ্কর। রবি শঙ্কর ইজ দ্য কারেক্ট আনসার। তিনি একজন সেতার বাদক, রবি শঙ্কর। তাহলে তিনি হচ্ছেন একজন বিখ্যাত সেতার বাদক। তিনি তার পুরস্কার লিস্টের মধ্যে অনেক পুরস্কারই পেয়েছেন, যেমন ভারতরত্ন 1999 সালে তিনি পেয়েছেন, পদ্মবিভূষণ তিনি পেয়েছেন 1981 সালে, পদ্মভূষণ পেয়েছেন তিনি 1967 সালে, সেরা বিশ্ব সঙ্গীত অ্যালবামের জন্য তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডও পেয়েছেন, দ্য লিভিং রুম সেশন পার্ট 1, যেটি 2013 সালের জন্য তিনি পেয়েছেন। ঠিক আছে, যদি আমরা পণ্ডিত রবি শঙ্করের কথা বলি, তাহলে পণ্ডিত রবি শঙ্কর মোট 5টি গ্র্যামি পুরস্কার জিতেছেন, এবং তাকে সর্বাধিক গ্র্যামি পুরস্কারের ভারতীয় বানিয়েছে। ঠিক আছে, গ্র্যামি পুরস্কার তিনি মোট কতগুলি পেয়েছেন? মোট 5টি তিনি কিন্তু পেয়ে গেছেন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, সকলে আনসার করবে কমেন্ট সেকশন এভরিওয়ান। With which dancing form is the noted classical dancer শোভানা নারায়ণ অ্যাসোসিয়েটেড? প্রখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভানা নারায়ণ তিনি কোন নৃত্যের সঙ্গে জড়িত? ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি না কত্থক? With which dancing form is the noted classical dancer শোভানা নারায়ণ অ্যাসোসিয়েটেড? ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি না থাকছে কত্থক? সকলে আনসার করবে কমেন্ট সেকশনে বা চ্যাট সেকশনে। যারা যারা নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। ওকে, বলো, প্রখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভানা নারায়ণ তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি না কত্থক? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, অর্থাৎ কত্থক। তিনি কত্থকের সঙ্গে জড়িত। যদি আমরা শোভানা নারায়ণের কথা বলি, তাহলে তিনি একজন কত্থক শিল্পী এবং ভারতীয় অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিসের কর্মজীবনের একজন কর্মকর্তা। 1992 সালের তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। 1992 সালে তিনি পেয়ে গেছিলেন কি? পদ্মশ্রী পুরস্কার। 1992 সালে তিনি পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কার, এবং তার গুরু ছিলেন কে? তার গুরু ছিলেন বিরজু মহারাজ। তার গুরু কে ছিলেন? তার গুরু ছিলেন বিরজু মহারাজ।
ওড়িশি যদি কথা বলা হয় তাহলে ওড়িশির কয়েকজন বিখ্যাত বা এক্সপোনেন্ট হলেন সুজাতা মহাপাত্র, হলেন আমাদের মাধবী মুদগল, হলেন কেলুচরণ মহাপাত্র, হলেন আমাদের মিনতি মিশ্রা। আর যদি আমরা ভারতনাট্যমের কথা বলি তাহলে হচ্ছেন রুক্মিণী দেবী অরন্ডালে, পদ্মা সুব্রমণিয়াম, থাকছে আলারমেল ভেলি। এনারা সকলে ভারতনাট্যম ডান্স ফর্মের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সকলে কিন্তু এগুলোকে নোট ডাউন করো, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বারংবার বলছি, ঠিক বারংবার বলছি। নেক্সট প্রশ্ন, Dr. Lakshminarayan Subramaniam. Dr. Lakshminarayan Subramaniam is an Indian dash was honored with the coveted Padma Bhushan in 2001. বলা হয়েছে ডক্টর লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম একজন ভারতীয় ড্যাশ 2001 সালে লোভনীয় তিনি পদ্মভূষণে সম্মানিত হয়েছেন। সেতার বাদক, পিয়ানো বাদক, গিটারিস্ট না বেহালা বাদক? এই ডক্টর লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম তিনি একজন কি সেতারিস্ট বা সিতারিস্ট বা সেতার বাদক, পিয়ানোইস্ট বা পিয়ানো বাদক, গিটারিস্ট না থাকছে বেহালা বাদক বা ভায়োলিনিস্ট? কি হবে আনসার? সকল আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশন এভরিওয়ান। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, দ্যাট ইজ বেহালা বাদক। ভায়োলিনিস্ট বা বেহালা বাদক ইজ দ্য কারেক্ট আনসার। তিনি পুরস্কার স্বরূপ পেয়ে গেছেন পদ্মশ্রী 1988 সালে। 1988 সালে তিনি পেয়ে গেছিলেন পদ্মশ্রী। এছাড়া তিনি পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1990 সালে। ওকে, যদি আমরা কয়েকজন বিখ্যাত বেহালাবাদকের নাম দেখি, যেমন বিখ্যাত বেহালাবাদকের নাম হচ্ছে কারা কারা রয়েছেন, রয়েছেন বালা ভাস্কর রয়েছেন, আদা শঙ্কর রয়েছেন, রয়েছেন জোহার আলী খান রয়েছেন, কালা রামনাথ রয়েছেন, এল অথিরা কৃষ্ণ রয়েছেন, এল শঙ্কর, লালগুড়ি জয়রামন রয়েছেন, এছাড়া MS গোপালকৃষ্ণন থাকছে, মেহলি মেহতা, কয়েকজন এরকম রয়েছেন প্রমুখ ব্যক্তিগণ। নেক্সট, Ustad Amjad Ali Khan is a famous player of which of these musical instruments? উস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের একজন বিখ্যাত বাদক? হারমোনিয়াম, তবলা, শারদ না বাঁশি? সকল অ্যান্সার করবে কমেন্ট সেকশন এভরিওয়ান। এবং যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না। বলো, ওস্তাদ আমজাদ আলী খান ইজ আ ফেমাস প্লেয়ার অফ উইচ অফ দ্য ফলোইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস? হারমোনিয়াম, তবলা, শারদ না ফ্লুট? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার সি, দ্যাট ইজ শারদ। শারদ ইজ দ্য কারেক্ট আনসার। শারদ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো ওই ওস্তাদ আমজাদ আলী খান তিনি জনপ্রিয়ভাবে শারদ সম্রাট নামে পরিচিত। ওস্তাদ আমজাদ আলী খান তিনি জনপ্রিয়ভাবে শারদ সম্রাট নামে কিন্তু পরিচিত। এটা তোমাদের পরীক্ষায় আসে, শারদ সম্রাট কাকে বলা হয়? ওস্তাদ আমজাদ আলী খানকে বলা হয়ে থাকে। ঠিক। কোশ্চেন নাম্বার 5, তানসেন যিনি আকবরের নবরত্নের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, তিনি নিচের কোন বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন? নাগাড়া, বীণা, সারাঙ্গি না থাকছে আমাদের রবাব? প্রশ্নে বলা হয়েছে যে তানসেন যিনি আকবরের নবরত্নের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি একজন কোন বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন? নাগাড়া, বীণা, সারাঙ্গি না রবাব? বলো। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ হয়ে যাচ্ছে রবাব। তিনি রবাব নামক একটি বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। তানসেন যাকে আমরা বলে থাকি রামতনু পান্ডে, তিনি একজন মূলত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ, যিনি সঙ্গীত সম্রাট বা মিয়া শিক্ষিত একজন নামেও কিন্তু পরিচিত। তিনি সঙ্গীত সম্রাট বা মিয়া নামেও কিন্তু পরিচিত। তো তানসেনের অরিজিনাল নেম বা রিয়েল নেম কি? রিয়েল নেম হয়ে যাচ্ছে রামতনু পান্ডে। আর এই তানসেন সমারোহ প্রতি বছর ডিসেম্বর মাসের গোয়ালিয়র জেলাতে পালিত হয়ে থাকে। তানসেন সমারোহ যেটি প্রতি বছর ডিসেম্বর মাসে পালিত হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 6, বিক্রম ঘোষ যিনি কিনা গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক্যাল অ্যাওয়ার্ডের একজন রেসিপেন্ট, তিনি একজন মিউজিক কম্পোজার অ্যান্ড ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যাশ। তানপুরা তিনি বাজাতেন, সারাঙ্গি, তবলা না আমাদের বাঁশুরি? তিনি একজন কি প্লেয়ার? বিক্রম ঘোষ যিনি কিনা গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডের একজন রেসিপেন্ট, তিনি কি বাজাতেন? তিনি একজন মিউজিক কম্পোজারও। তিনি কোন প্লেয়ার বা তিনি কি বাদক? তানপুরা, সারাঙ্গি, তবলা না বাঁশুরি?
সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ তবলাবাদক। তিনি একজন তবলাবাদক। ওকে, তো 1 অক্টোবর 2012, 1 অক্টোবর 2012 বিক্রম ঘোষ তার রচনা বন্দে মাতরমের জন্য তিনি সেরা পপ রক একক বিভাগে 2012 সালে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক একাডেমি পুরস্কারে কিন্তু জিতেছিলেন। ঠিক, তাহলে 1 অক্টোবর 2012 সালে বিক্রম ঘোষ তার রচনা বন্দে মাতরম এর জন্য সেরা পপ রকের একক বিভাগে 2012 সালে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক একাডেমির পুরস্কার জিতেছেন। কোশ্চেন নাম্বার 7, সকলে ভালো করে প্রশ্নটাকে পড়ো, দেন তারপরে কোশ্চেনটিকে আনসার করো। বলা হয়েছে নিচের কোন উপন্যাসটি লেখকের সাথে সঠিকভাবে যুক্ত? দ্য শ্যাডো লাইন্স আর.কে নারায়ণের লেখা, মালগুড়ি ডেজ বিক্রম শেঠের লেখা, না থাকছে আমাদের নেমসেক ঝুম্পা লাহিড়ির লেখা, ট্রেন টু পাকিস্তান অমিতাভ ঘোষের লেখা। প্রশ্নে বলা হয়েছে এদিকে দেওয়া রয়েছে কিছু ক্রিয়েশন, এদিকে হচ্ছে আমাদের রাইটার। তো এই যে কম্বো, এই কম্বোর মধ্যে কোন পেয়ার বা কোন কম্বোটা একদম কারেক্ট সেটাই তোমরা আমাকে বলো। দ্য শ্যাডো লাইন্স আর.কে নারায়ণ, মালগুড়ি ডেজ বিক্রম শেঠ, দ্য নেমসেক ঝুম্পা লাহিড়ি, ট্রেন টু পাকিস্তান অমিতাভ ঘোষ। কোন পেয়ারটা অ্যাবসলিউটলি কারেক্ট পেয়ার? কোন পেয়ারটি অ্যাবসলিউটলি বা একদমই কারেক্ট পেয়ার সেটাই তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে, বলো। সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ দ্য নেমসেক ঝুম্পা লাহিড়ি। একদম, দ্য নেমসেক ঝুম্পা লাহিড়ি, আমাদের নেমসেক বইটি ঝুম্পা লাহিড়ির লেখা। এছাড়া যদি তার অন্যান্য কয়েকটি বই দেখা যায়, যেমন থাকছে আমাদের ইন্টারপ্রেটার অফ আমাদের মালডিজ মেলোডিজ, থাকছে আমাদের ওয়্যারঅ্যাবাউটস, থাকছে আমাদের দ্য লো ল্যান্ড, থাকছে আনঅ্যাকাস্টমড আর্থ এবং থাকছে হেল হেভেন। তাহলে তার অন্যান্য বই বা তার অন্যান্য যে বুকস, সেই বুকসের আমরা কয়েকজন বুকসের কিছু নাম দেখে নিলাম যেগুলো কিনা আমাদের ঝুম্পা লাহিড়ির লেখা। যদি আমরা দ্য শ্যাডো লাইন্সের কথা বলি, তাহলে শ্যাডো লাইন্স কার লেখা? শ্যাডো লাইন্স অমিতাভ ঘোষের লেখা। মালগুড়ি ডেজ কার লেখা? মালগুড়ি ডেজ আর.কে নারায়ণের লেখা। ট্রেন টু পাকিস্তান কার লেখা? এটা আমাদের খুশওয়ান্ত সিং এর লেখা। ঠিক আছে, ট্রেন টু পাকিস্তান এটা কার লেখা? এটা খুশওয়ান্ত সিং এর লেখা। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, মিডনাইট চিলড্রেন ইজ আ নোভেল বাই হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স? বলা হয়েছে জেন অস্টেন, বিক্রম শেঠ, চেতন ভগত না সালমান রশিদ। মিডনাইট চিলড্রেন ইজ আ নোভেল বাই হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স? মিডনাইট চিলড্রেন ইজ আ নোভেল বাই হুইচ অফ the following রাইটার্স? জেন অস্টেন, বিক্রম শেঠ, চেতন ভগত না সালমান রশিদ। বলো। Correct answer should be আমাদের সালমান রশিদ। Option number D is the correct answer. Option number D is the correct answer of this question. তো তার পুরস্কারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তিনি ইউরোপীয় ইউনিয়নের সাহিত্যের জন্য অ্যারিস্টিয়ান পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি আমাদের হুইট ব্রেড পুরস্কার পেয়েছেন দুবার। হুইট ব্রেড পুরস্কার তিনি পেয়েছেন দুবার সেরা উপন্যাসের জন্য। সালমান রশিদের কয়েকটি বিখ্যাত বই রয়েছে, যেমন থাকছে মিডনাইট চিলড্রেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। মিডনাইট চিলড্রেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটি 1981 সালে বুকার প্রাইজে ভূষিত হয়েছিল। কত সালে? 1981-এ। 1981 সালে এটি বুকার প্রাইজে পুরস্কৃত হয়েছে। এছাড়া রয়েছে দ্য স্যাটনিক ভার্সেস, থাকছে ইমাজিনারি হোমল্যান্ড, দ্য গোল্ডেন হাউস, দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট, ফিউরি, শালিমার দ্য ক্লাউন, থাকছে আমাদের এনচান্টস অফ দ্য ফ্লোরেন্স, থাকছে লুকা অ্যান্ড দ্য ফায়ার অফ লাইফ, থাকছে 2 years 8 months। এইগুলো সালমান রশিদেরই বিখ্যাত বই। তার মধ্যে যেটা ফেমাস সেটা হয়ে যাচ্ছে মিডনাইট চিলড্রেন। মিডনাইট চিলড্রেন এটা ফেমাস, তার কারণ এটার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছেন 1981 সালে। কোশ্চেন নাম্বার 9, সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট না মধ্যপ্রদেশ? সাঁচি স্তূপা এটি কোন রাজ্যে অবস্থিত? বিহারে, উত্তরপ্রদেশে, গুজরাটে না মধ্যপ্রদেশে? কোথায়? সকলে আনসার করবে কমেন্ট সেকশন এভরিওয়ান। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে জলদি করে সাবস্ক্রাইব করে কিন্তু ফেলো এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করে রেখো আপকামিং ক্লাসের সমস্ত নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। যারা এখনো পর্যন্ত টেস্টটিকে অ্যাটেম্প্ট করোনি, আজ রাত ঠিক 12টা পর্যন্ত তোমাদের কিন্তু সেই টেস্টটির আমাদের চলবে ডিউরেশন। তো সেই টেস্টটি কিন্তু অ্যাটেন্ড করে নিও। কোথা থেকে অ্যাটেন্ড করবে? ক্লাসের ডিসক্রিপশনে দেখবে টেস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। কি নাম দেওয়া রয়েছে মিনি মক টেস্ট 2। মিনি মক টেস্ট 2 বলে কিন্তু দেওয়া রয়েছে, তার তলায় লিঙ্কে ক্লিক করবে, অ্যাটেন্ড করবে, সাবমিট করে দেবে। ঠিক আছে,
এবং এটার কেন করবে, এবং যেখানে যার যত বেশি স্কোর সেই স্কোরের ভিত্তিতে আমরা যে টপ 15 স্কোরারের নাম আমরা পরের মানে আমি তোমাদের অ্যানাউন্স করব ঠিক আগামীকালের ক্লাসে। ঠিক, সাঁচি স্তূপ যেটি কিনা আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত, সাঁচি স্তূপ এটি মধ্যপ্রদেশে অবস্থিত। 1818 সালে স্যার হেনরি টেলর এটিকে আবিষ্কার করেন। স্যার হেনরি টেলর এটিকে আবিষ্কার করেন এই স্তূপটিকে। এবং সাঁচি স্তূপকে ইউনেস্কো 1989 বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, which Indian state is renowned for the traditional canal irrigation method known as the কুল? বলা হয়েছে কুল নামে একটি পরিচিত ঐতিহ্যবাহী খাল সেচ পদ্ধতির জন্য ভারতের কোন রাজ্য বিখ্যাত? হিমাচল প্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ না থাকছে উত্তরপ্রদেশ? কোন রাজ্য এই কুল নামক আমাদের খালের সেচ পদ্ধতির জন্য ফেমাস? হিমাচল প্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ না থাকছে উত্তরপ্রদেশ? সঠিক উত্তর ইজ হিমাচল প্রদেশ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। এই কুল যেটা কিনা একটি অগভীর পৃষ্ঠতলের নালা, যা প্রাকৃতিকভাবে প্রবাহিত স্রোত বা ঝর্ণা থেকে জল চাষের জমিতে সরিয়ে নেয় এবং প্রধানত বন্যা সেচের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, আর অন্যান্য রাজ্য থেকে পাওয়া যদি জলের কাঠামোর কথা বলা হয়, যেমন তার মধ্যে থাকছে আমাদের কেরালা এবং কর্ণাটক। কেরালা এবং কর্ণাটকের কাট্টাস সুরাঙ্গাম, মহারাষ্ট্র হয়ে যাচ্ছে আমাদের বান্দারাস এবং তালস, তামিলনাড়ুর হয়ে যাচ্ছে এরিস এবং উত্তরপ্রদেশে এবং মধ্যপ্রদেশের হয়ে যাচ্ছে আমাদের কি বন্দেজ। ঠিক, কোশ্চেন নাম্বার 11, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট কর্নাল, আনন্দ, লখনৌ না পালামপুর? প্রশ্নে বলা হয়েছে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? কর্নাল, আনন্দ, লখনৌ না পালামপুর? কোথায় অবস্থিত জাতীয় দুগ্ধ গবেষণা ইনস্টিটিউটটি? বলো। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার হয়ে যাচ্ছে এ, দ্যাট ইজ কার্নাল। কার্নালে জাতীয় দুগ্ধ গবেষণা ইনস্টিটিউটটি অবস্থিত। ঠিক, তো এই জাতীয় দুগ্ধ এই যে দুধ বা ডেয়ারির সঙ্গে আমরা কিন্তু মিল পাই কি? ডেয়ারির সঙ্গে আমরা মিল পাই হোয়াইট রেভলিউশন। এবং এই হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লবের জনককে? শ্বেত বিপ্লবের জনক হয়ে যাচ্ছেন ভার্গিস কুরিয়েন। হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লবের জনক। ঠিক আছে, তো এই জাতীয় দুগ্ধ গবেষণা ইনস্টিটিউট যেটি 1923 সালে বেঙ্গালুরুতে এই দুগ্ধ শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। 1923 সালে বেঙ্গালুরুতে এই দুগ্ধ শিক্ষার কেন্দ্র হিসেবে বেঙ্গালুরুতে দুগ্ধ শিক্ষার কেন্দ্র হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। 1936 সালে এর নাম পরিবর্তন করা হয়। 1936 সালে এর নামটি পরিবর্তন করে রাখা হয় ইম্পেরিয়াল ডেয়ারি ইনস্টিটিউট রাখা হয় 1936 সালে। এবং 1970 সালে এটাকে এনডিআরআই কে ভারতীয় কৃষি গবেষণা পরিষদের অধীনে এটা কিন্তু আনা হয়েছে। ঠিক, কোশ্চেন নাম্বার 12, বলো। কোশ্চেন নাম্বার 12, in which of the following countries is the headquarter of the International Table Tennis Federation situated? Options: Japan, Thailand, England না Switzerland? In which of the following countries is the headquarter of International Table Tennis Federation situated? Japan, Thailand, England না Switzerland? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন অর্থাৎ আইটিটিএফ 1926 সালে উইলিয়াম হেনরি লয়েস দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়। 1926 সালে উইলিয়াম হেনরি লয়েস দ্বারা এটি প্রতিষ্ঠিত কিন্তু হয়েছে, আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন বা আইটিটিএফ এর দ্বারা।
নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে which of the following is the first smoke free state in India? ভারতের প্রথম ধূমপান মুক্ত রাজ্য কোনটি? ভারতের প্রথম ধূমপান মুক্ত রাজ্য কোনটি? রাজস্থান, উত্তরাখণ্ড, বিহার না হিমাচল প্রদেশ? which of the following is the smoke free state in India? রাজস্থান, উত্তরাখণ্ড, বিহার না হিমাচল প্রদেশ? বলো, ভারতের প্রথম ধূমপান মুক্ত রাজ্য কোনটি? রাজস্থান, উত্তরাখণ্ড, বিহার না হিমাচল প্রদেশ? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, দ্যাট ইজ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। হিমাচল প্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, ইন which of the following state was আমাদের কুটুম্বশ্রী নারীকেন্দ্রিক সম্প্রদায় ভিত্তিক দারিদ্র্য হ্রাস কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল? নিম্নলিখিত কোন রাজ্যে কুটুম্বশ্রী নারীকেন্দ্রিক সম্প্রদায় ভিত্তিক দারিদ্র্য হ্রাস কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল? মহারাষ্ট্র, কেরালা, বিহার না উত্তরপ্রদেশ? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ কেরালা। কেরালা ইজ দ্য কারেক্ট আনসার। কেরালা ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। মালায়ালাম ভাষায় আমাদের কুটুম্বশ্রী মানে হয়ে যাচ্ছে পরিবারের সমৃদ্ধি। মালায়ালাম ভাষায় বা মালায়ালাম ল্যাঙ্গুয়েজে কুটুম্বশ্রীর অর্থ কি? কুটুম্বশ্রীর অর্থ হয়ে যাচ্ছে আমাদের পরিবারের সমৃদ্ধি। আর এই কুটুম্বশ্রী স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ স্বসহায়তা গোষ্ঠী 1998 সালে এটি শুরু হয়েছে। 1998 সালে 1998-এ কিন্তু এটা স্টার্ট হয়েছে। কোশ্চেন নাম্বার 15, কোন খেলা বা খেলায় আমাদের বাউটের ক্ষেত্রকে রিং বলা হয়ে থাকে? ইন which of the following গেম অর স্পোর্ট ইজ দ্য এরিয়া অফ বাউট কল্ড আ রিং? বলা হয়েছে তাইকোয়ান্ডো, জুডো, ক্যারাটে না থাকছে বক্সিং? In which game or sport is the area of bout called a ring? থাকছে তাইকোয়ান্ডো, থাকছে আমাদের জুডো, থাকছে কারাটে না থাকছে বক্সিং? বলো। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ বক্সিং। বক্সিং ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। বক্সিং ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক, তো এই বক্সিং সম্পর্কিত অন্যান্য তথ্যের মধ্যে আমরা পাচ্ছি ক্লিনচিং। মানে ক্লিনচিং, এটা মানে কি? ক্লিনচিং এটা বলতে আমরা প্রতিপক্ষের উপর অতিরিক্ত ঝুঁকে পড়াকে বলে থাকি বা বুঝে থাকি। প্যারি বলতে কি বোঝায়? প্যারি বলতে বোঝায় মূলত গ্লাভস ব্যবহার করে প্রতিপক্ষের আঘাত আটকানোর কাজকে বোঝায়। যদি আমরা নক আউটের কথা বলি, নক আউট মানে হয়ে যাচ্ছে একটি স্বয়ংক্রিয় জয়। আর নক ডাউন যা ঘটে সেটা হয়ে যাচ্ছে একজন বক্সার মাটিতে পড়ে যায়, সেটাকে নক ডাউন বলা হয়ে থাকে। ঠিক, এখানে আমরা বক্সিং রিলেটেড কয়েকটা টার্মস পড়লাম যেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন দিয়ে থাকে। নকডাউন, নক আউট, ক্লিনচিং, প্যারি, যেগুলো আমাদের বক্সিং খেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোশ্চেন নাম্বার 16, when and where was the maiden athletics world cup organized that was discontinued after its first edition? London 2018, Seoul 2019, Tokyo 2020, Beijing 2018? When and where was the maiden athletics world cup organized that was discontinued after its first edition? London 2018, Seoul 2019, Tokyo 2020 না থাকছে বেজিং 2018? সকল আনসার করবে কমেন্ট সেকশন এভরিওয়ান। যারা ক্লাসে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং ক্লাসের নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, সো ডু হিট দ্য লাইক বাটন এভরিওয়ান, অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না। অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার এ, দ্যাট ইজ লন্ডন 2018। লন্ডন 2018 প্রথম অ্যাথলেটিক্স বিশ্বকাপে 8টি দল অংশগ্রহণ করেছিল, চীন, ফ্রান্স, গ্রেট ব্রিটেন। যদি আমরা বলে থাকি জামাইকা, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অ্যাথলেটিক্স বিশ্বকাপে মোট 8টি দল কিন্তু অংশগ্রহণ করেছিল। তার মধ্যে কারা কারা রয়েছে, মানে ছিল কারা কারা? চীন ছিল,
ফ্রান্স, গ্রেট ব্রিটেন, জামাইকা, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি আমরা 2022-এর কথা বলি, 2022 সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েরগ্যানের ইউজিনে অনুষ্ঠিত হয়েছিল এবং এই বিশ্ব অ্যাথলেটিক্সের সদর দপ্তর যেটি কোথায় অবস্থিত, বিশ্ব অ্যাথলেটিক্সের সদর দপ্তর যেটি আমাদের মোনাকোর কোয়াই অ্যান্টোইনে অবস্থিত। মোনাকোর কোয়াই অ্যান্টোইনে এটা কিন্তু অবস্থিত। কোশ্চেন নাম্বার 17, সান্থাল কমিউনিটি বা সাঁওতাল সম্প্রদায় ইজ অ্যান এথনিক গ্রুপ অফ ড্যাশ ইন্ডিয়া, একটি ড্যাশ ভারতের একটি আমাদের জাতিগোষ্ঠী। ইস্টার্ন, পূর্ব, উত্তর, দক্ষিণ না পশ্চিম, বলো। সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্যাট ইজ ইস্টার্ন বা পূর্ব। ইস্টার্ন বা পূর্ব ইজ দ্য কারেক্ট আনসার। ইস্টার্ন বা পূর্ব ইজ দ্য কারেক্ট আনসার। তো এই সাঁওতাল সম্প্রদায় মূলত আমরা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার রাজ্যে আমরা পেয়ে থাকি। সাঁওতাল সম্প্রদায়ের মানুষ আমরা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারে আমরা কিন্তু এগুলোকে অবজার্ভ করতে পারি। ঠিক আছে। যদি আমরা হিমালয় অঞ্চলের কথা বলি, যেখানে আমরা গাড্ডি, জৌনসারি, নাগা ইত্যাদি দেখতে পাই। মধ্য ভারতের কথা বলি, মুন্ডা, সাঁওতাল দেখতে পাই। পশ্চিম ভারতে ভিলগ্রাসিয়া দেখতে পাই। দক্ষিণ ভারতীয় অঞ্চলে টোডা, চেঞ্চু দেখতে পাই এবং দ্বীপ বা আইল্যান্ড অঞ্চলে বঙ্গোপসাগরের ওঙ্গের মতো উপজাতি আমরা দেখতে পাই। সর্বোচ্চ তপশিলি উপজাতি জনসংখ্যার রাজ্য কোনটি? সর্বোচ্চ তপশিলি উপজাতি জনসংখ্যার রাজ্য হয়ে যাচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 18, বলা হয়েছে বাউচে হলো একটি ঐতিহ্যবাহী বরের তলোয়ার যা একটি উপজাতীয় বিয়ের অনুষ্ঠানে পরিধান করা হয়ে থাকে। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না অরুণাচল প্রদেশ? বাউচে is a traditional bridegroom sword worn during the tribal wedding ceremony in কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ অরুণাচল প্রদেশ। অপশন নাম্বার ডি শুড বি দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি শুড বি দ্য কারেক্ট আনসার। যদি আমরা ঐতিহ্যবাহী পোশাকের কথা বলি, যেমন থাকছে আমাদের মেখেলা চাদর, যেটি আসামের একটি গুরুত্বপূর্ণ বা ফেমাস ড্রেস। যদি বলা হয় ফেরান, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের ড্রেস। যদি বলা হয় মুন্ডুম নেরিয়াথোমা, যেটা কেরালের ড্রেস। ঘাগরা চোলি, যেটা হরিয়ানার ড্রেস। গুজরাটের হয়ে যাচ্ছে আমাদের চানিও চোলি। যদি আমরা মহারাষ্ট্রের কথা বলি, থাকছে লুগডা। ঠিক আছে। গোয়ার জন্য হচ্ছে আমাদের নওয়ারি। ঠিক আছে, ইত্যাদি। এই সমস্ত বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের আমরা ড্রেস দেখতে পাই বা ড্রেস অবজার্ভ করি। Players that stop dribbling in handball have to pass or shoot within 5 seconds, 30 seconds, 10 seconds না 3 seconds? বলা হয়েছে আমাদের হ্যান্ডবল ড্রিবলিং বন্ধ করে দেওয়ার খেলোয়াড়দের পাস বা শট নিতে হবে কত সেকেন্ডের? 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 10 সেকেন্ড না 3 সেকেন্ড? বলো। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, দ্যাট ইজ 3 seconds. 3 seconds is the correct answer. 3 seconds is the correct answer of this question. Clear? ঠিক। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন খেলাটি প্রথমে পুনা নামে পরিচিত ছিল? নিম্নলিখিত কোন খেলাটি প্রথমে পুনা নামে পরিচিত ছিল? বেসবল, ব্যাডমিন্টন, ভলিবল না খোখো? নিম্নলিখিত কোন খেলাটি প্রথমে পুনা নামে পরিচিত ছিল? বেসবল, ব্যাডমিন্টন, ভলিবল না খোখো? কি হবে আনসার? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্যাট ইজ ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলাটিকে আগে আমরা পুনা নামে জানতাম বা পুনা নামে বলা হতো। ঠিক আছে। 1860-এর দশকে ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনা কর্মকর্তারা এটা খেলেছিলেন। ঠিক। আর ব্যাডমিন্টনের আধুনিক সংস্করণটি উৎপত্তি ভারতবর্ষের পুনে শহরে, মহারাষ্ট্রের পুনে শহরে এটি আমাদের প্রথম উৎপত্তি হয়েছিল এবং প্রাথমিকভাবে এটিকে পুনা বলা হতো এবং 1873 সালে ডিউক অফ বিউফোর্ট তার দেশের সম্পত্তি ব্যাডমিন্টন হাউসে এই খেলাটিকে চালু করেন, যেখান থেকে এই খেলার নামকরণ কিন্তু করা হয়েছে আলটিমেটলি। ক্লিয়ার?
তাহলে আশা করি সকলের বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। এইরকম ভাবে আমরা প্রতি মঙ্গলবার করেই কিন্তু রিভিশন সেশন করি, যেখানে আমরা মানে গোটা সপ্তাহ জুড়ে যা যা আমরা স্ট্র্যাটেজিকের টপিক আলোচনা করি বা এমসিকিউজ ডিসকাশন করি, সেই সমস্ত কোশ্চেন্সগুলো যাতে আমরা না ভুলি, সেই না ভোলার জন্যই তোমাদের জন্য এই ইনিশিয়েটিভ যে ওটাকে রিভিশন করব আমরা, যাতে মনে থেকে যায় আমাদের সারা জীবনের জন্য। ঠিক আছে? তো যারা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, জয়েন করে ফেলো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং পাশাপাশি তোমাদের ফার্স্ট কমেন্টও কিন্তু দেওয়া রয়েছে। ডিসক্রিপশনে দেখবে মক টেস্ট 2 বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের যে টেস্ট সেটাকে অ্যাটেন্ড করে ফেলো এবং আগামীকাল কিন্তু সেই টেস্টের যে রেজাল্ট সেটা আমি তোমাদের পাবলিশ করব, অর্থাৎ টপ 15 বা টপ 20 স্কোরারের নাম কিন্তু আমি তোমাদের বিকেল 5টার ক্লাসে ডিসক্লোজ করব। ওকে, তো যারা যারা এখনো তার জন্য এই যে গ্রুপে, সেই গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও। যারা যারা ডেলি আমাদের ডেলি বেসিসে সমস্ত ক্লাসের পিডিএফ পেতে চাইছো, তো অবশ্যই করে কিন্তু ডাউনলোড করে নিও BSSEI কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে, যেখানে আমরা উইথ অ্যানোটেট আমরা সমস্ত পিডিএফ গুলো কিন্তু পেয়ে যেতে পারবো। যারা ডেলি উইকলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো, তারা অবশ্যই করে কিন্তু ভিজিট করতে পারো blog.bssei.in এই ওয়েবসাইটে। এছাড়া যে কোনো রকমের চাকরি রিলেটেড আপডেট পেতে চাও, তাহলেও কিন্তু ভিজিট করতে পারো এই সেম সাইটে, অর্থাৎ blog.bssei.in এই ওয়েবসাইটে। আর যারা ডিটেল কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও, অবশ্যই করে একদম টপিক ওয়াইজ, একদম ইম্পর্টেন্ট টু দ্য পয়েন্ট, তাহলেও কিন্তু সেম সাইটে ভিজিট করতে পারো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবারও পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক শেয়ার করোনি, চট জলদি করে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে ফেলো। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে এন্ড গুড নাইট। থ্যাংক ইউ এভরিওয়ান।